আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তানিয়ার চিৎকারে আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকলো, আর তানিয়া এটা বলে আমার দিকে আসতে যাবে তখন আমি কল আসার নাটক করে বসা থেকে উঠে তাড়াতাড়ি হাঁটা ধরলাম। এইদিকে আমার এমন ব্যবহার দেখে তানিয়ার চোখ ছলছল করতে লাগলো। এই মনে হয় চোখ দিয়ে বৃষ্টি নামবে। তানিয়া করুণ দৃষ্টিতে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন রাফি বলে উঠলো, তানিয়া, তোর আর আবিরের মধ্যে কিছু কি হয়েছে? যদি কিছু হয়ে থাকে তাহলে আমাদের সব খুলে বল। তানিয়া বলবো, তোরা একটু দাঁড়া, আমি আসি। এটা বলে তানিয়া দৌড় দিল। সবাই তানিয়ার দৌড় দেখে অবাক হয়ে গেল। রাফি বলল, এদের দুজনের নিশ্চয়ই কিছু হয়েছে, তা আমাদের জানতে হবে। নাইম বলল, রিমি বলল, তা নয় তো কি, দেখছিস না আবিরের অমন করাতে তানিয়া কান্না করে দিয়েছে, এখন মনে হয় ফ্রেশ হতে গেল। এইদিকে আমি তাদের থেকে খানিকটা দূরে এসে লুকিয়ে তানিয়ার দিকে নজর রাখলাম। আমি দেখলাম তানিয়া কান্না করে দৌড়ে চলে গেল। এটা দেখে আমি নিজে নিজে বলতে লাগলাম, চান্দু, এখন বোঝো ঠেলা, আমাকে কষ্ট দেওয়ার মজা। এটা বলে যেই না আবার হাঁটা ধরলাম তখনই আমার হাতে থাকা ফোনটা বেজে উঠলো। তাই না দেখে ফোনটা রিসিভ করতেই হ্যালো বলতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে কেউ বলে উঠলো, গুড বেবি গুড। এইরকম সবসময় তানিয়া ডাইনিকে এড়িয়ে চলবা কেমন? আমি বললাম, এই বেডি, তোকে না আমি ব্লক দিছি, তারপরও আমাকে ফোন দিলি কেন? আর আমি তানিয়াকে কি করব না করব সেটা তোকে ভাবতে হবে না। মেয়েটি বলল, আমারই তো সব, আমি ভাববো না তো কে ভাববে? ওই তানিয়ার জন্য আমি তোমার কাছে আসতে পারছি না জানো। আমি বললাম, তোকে আমার করতে ঠেকা পড়ছে, কোথাকার এক উটকো ঝামেলা, চিনি না জানি নাই, খালি বিরক্ত করে। মেয়েটি বলল, তোমাকে ভালোবাসি তাই বিরক্ত করি। আমি বললাম, তোর ভালোবাসার খেতায় আগুন, আরেকবার এইসব বাজে কথা বললে ব্লক দিমু। মেয়েটি বলল, ব্লক দিয়ে কি হবে? তুমি তো আমার কাছে সব সময় থাকো, আর একটা নম্বর থেকে ব্লক দিলে কি হবে? আমি আমার জানুর সাথে 1000বার কথা বলবো। আমি বললাম, তোর জানুর খেতায় আগুন, সাহস থাকলে সামনে আয়। মেয়েটি হেসে বলল, সাহস অনেক আছে, তবে সময়ের অপেক্ষায় আছি আমি। ভালো থেকো, রাতে কথা হবে। ক্লাসের টাইম হয়ে আসলো। আর হ্যাঁ, ওই ডাইনির থেকে যত ইগনোর করবা তত তাড়াতাড়ি আমি তোমার সামনে আসবো। মিস্টার ব্লক বয়, তোমাকে কালো শার্টে অনেক সুন্দর লাগছে, আমি তো পুরো ক্রাশ খেয়েছি। এটা বলে মেয়েটা ফোন কেটে দিল। আর আমি আশেপাশে তাকাতে লাগলাম, কারণ আমার মনে হয় মেয়েটা আমার আশেপাশে আছে। তা না হলে আমি যে কালো শার্ট পরছি সেটা মেয়েটা জানলো কি করে? এইসব ভাবতে ভাবতে ফোন পকেটে রেখে যখনই বন্ধুদের কাছে যেতে ধরবো তখনই পিছন থেকে কেউ ডাক দিয়ে বলল, এই আবির দাঁড়াও। এটা বলতেই আমি দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখি এটা আরোহী। আরোহী বলল, আবির কোথায় যাচ্ছ? আমি বললাম, শ্বশুর বাড়িতে। কেন, তুমি যাবা? আরোহী একটু হেসে বলল, দেখছি ওইদিকে যাচ্ছ আর বলছো শ্বশুর বাড়িতে। আমি বললাম, দেখতেই যখন পারছো তাহলে বলছো কেন? আরোহী বলল, আচ্ছা সরি বাবা, তবে চাইলে শ্বশুর বাড়িতে যেতে পারো। এটা বলতেই আমি আরোহীর দিকে কি যেন একটা ভেবে তাকিয়ে থাকলাম। আরোহী আমার তাকিয়ে থাকা দেখে খানিকটা লজ্জা পেয়ে বলল, এইভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। আমি বললাম, ওমা তাই বুঝি? অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আরোহী বলল, আমি বললাম, আচ্ছা তোমার ফোনটা একটু দেখি। আরোহী বলল, কেন, হঠাৎ আমার ফোন কেন দেখবা? আমি বললাম, আরে দাও না একটু দেখতাম। এটা বলে আরোহী তার ব্যাগ থেকে ফোনটা বের করতে আমি হাত বাড়িয়ে দিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আরোহী আমার হাতে ফোনটা না দিয়ে বলল, এই দেখো আইফোন 12, রং লাল, দেখছো, ভালো করে দেখো। এটা বলে এই পিঠ ওই পিঠ দেখিয়ে আবার ব্যাগে রেখে দিল। আমি কিছু বলতে যাব তার আগেই আরোহী বলতে লাগলো, এই ক্লাসের সময় হয়ে এলো, তাড়াতাড়ি ক্লাসে চলো। আমি বললাম, কিন্তু আমি। আরোহী বলল, কোনো কিন্তু না, চলো চলো। এটা বলতেই আরোহী হাঁটতে লাগলো আর আমিও আবুলের মতো হাঁটতে লাগলাম। ফোনটা দেখতে চেয়েছিলাম কেমন করে আর দেখলাম কেমন করে। অন্যদিকে তানিয়া ফ্রেশ হয়ে রাফিদের কাছে এসে বলল, কিরে আবির এখনো আসেনি? রিমি বলল, সরি, আবির তো এখনো আসেনি। রানা বলল, তবে তোদের মাঝে কি হয়েছে আমাদের বল, কারণ আবির এমনটা করার মতো ছেলে না, আর তুই হলে তো এমন করবে না।
রানার এমন কথা শুনে তানিয়া বলল, কেন তুই কি দেখলি না আমার সাথে এমন করছে, নাকি চোখ নেই? নাইম বলল, আরে তানিয়া, তুমি যেটা ভাবছো সেটা না। আচ্ছা ওইসব বাদ দাও, আগে বলো তোমাদের মাঝে কি হয়েছে এমন? তানিয়া বলল, তেমন কিছু, কালকে আবির এরপর যা যা হয়েছে সব বলে দিল সবাইকে। রানা বলল, তাই তো বলি, শুধু শুধু আবির তোর সাথে এমনটা করলো কেন? রাফি বলল, আবির এমনটা করার কারণ তোর সাথে সে কষ্ট পেয়েছে, মনে হয় অভিমান করে আছে। তানিয়া বলল, কিন্তু এর থেকেও বেশি কথা আরো অনেকবার বলছি, কিন্তু তখন এমনটা করে নাই, আজ কেন করলো? রিমি বলল, আরে রাগ অভিমান কি প্রতিদিন হয়? এতদিন অপমান সহ্য করতে করতে এখন হয়তো আর সহ্য হয়নি, তাই অভিমান করে ফেলছে। রাফি বলল, আচ্ছা একটা সত্যি কথা বল তানিয়া, তুই কি সত্যি আবিরকে পছন্দ করিস, নাকি এমন বন্ধু হিসাবে ভাবিস? রিমি বলল, রাফির প্রশ্নের উত্তরটা সত্যি হতে হবে, এখন আর লুকানোর সময় নেই তানিয়া। এরপর তানিয়া সবার মুখের দিকে একবার তাকিয়ে থেকে বলল, আমি আবিরকে অনেক আগে থেকেই ভালোবাসি, যেটা রিমি জানে। রাফি বলল, তাহলে ভাবি আর দেরি করিও না, আমার বন্ধুটার অভিমান একটু বেশি, সে সহজে অভিমান করে না, কিন্তু অভিমান করলে সহজে ভাঙে না, তাই অভিমান বড় হওয়ার আগে ভাঙাও, তা না হলে দেখবা তোমার উপর রাগ করে অন্য কারোর সাথে রিলেশনে চলে যাবে। তানিয়া বলল, না এটা আমি হতে দিব না, আজকে আমি আমার আবিরকে আমার করে নিব সবার সামনে। তানিয়ার কথা শেষ হতেই রিমি বলে উঠল, তা তো দেখতে পাবো কে কাকে আপন করে, এত বড় বড় কথা না বলে সামনের দিকে তাকাও একবার। রিমির কথা শুনে তানিয়া সামনে তাকাতেই দেখে আমি আর আরোহী হেসে হেসে কথা বলতে বলতে হাঁটতেছি, আর এটা দেখে তানিয়া রেগে গজগজ করে বসা থেকে উঠে আমাদের দিকে তেড়ে আসতে লাগলো। এই দেখে তানিয়া এমন রেগে আমার দিকে যেতে দেখে রিমি বলে উঠলো, আল্লাহ আবিরকে রক্ষা করিও, আমার বান্ধবীর যে রাগ না জানি কি থেকে কি করে ফেলে। তখনই নাইম বলে উঠলো, তোমার কি আর কম আছে? রিমি বলল, কি কি বললি নাইমের বাচ্চা? নাইম বলল, কই কিছু না, বললাম আবিরকে আল্লাহ যেন রক্ষা করে। রিমি বলল, সত্যি এটা বলছিস? নাইম বলল, জানো সত্যি। রিমি বলল, ঠিক আছে। নাইম বলল, উফ বাবা বেঁচে গেলাম। এইদিকে তানিয়া আমার কাছে যাওয়ার আগে আমি ক্লাসে চলে গেলাম। এটা দেখে তানিয়া বলতে লাগলো, আবিরের বাচ্চা কতক্ষণ আমাকে এড়িয়ে চলবি তা আমিও দেখবো সালাম। এটা বলে আবার রিমিদের কাছে গিয়ে বলল, চল ক্লাসে যাই, ক্লাসে স্যার গিয়েছে। সবাই বলে উঠলো, চল সবাই। তারপর সবাই ক্লাসে চলে গেল। এইদিকে আমি ক্লাসে শেষের বেঞ্চে গিয়ে বই পড়তে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম আমার পাশে কে জানি এসে বসলো, আর চোখে তাকিয়ে দেখি তানিয়া বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। এইদিকে আমি বই পড়তেছি। তানিয়া বলল, এই আবির তোমার সমস্যা কি বলতো? তানিয়ার মুখে তুমি কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। তানিয়া বলল, ওই এইভাবে কি দেখছো? আমি বললাম, না, হঠাৎ আপনি আমাকে তুমি ডাকলেন তো তাই একটু অবাক হলাম। তানিয়া বলল, এই তুমি আমাকে আপনি করে বলছো কেন, আর তোমার কি হয়েছে? আমি বললাম, আমার আবার কি হবে আজব, আর আপনাকে আপনি বলবো না তো কি বলবো? তানিয়া বলল, কেন আগের মতো তুমি বলবা? আমি বললাম, সময় যেইভাবে চলে গেলে ফিরে আসে না, তেমনি আগের কিছু ফিরিয়ে আনতে চাই না। তানিয়া বলল, সরি আবির, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর তোমাকে কষ্ট দিব না। আমি বললাম, আরে আপনি আমাকে কখন কষ্ট দিলেন, উল্টো আপনাকে প্রতিদিন বিরক্ত করছিলাম, তার জন্য সরি। তানিয়া বলল, প্লিজ আবির, আমাকে ক্ষমা করে দাও, দরকার হলে মারতে পারো, তারপরও আমাকে এড়িয়ে চলিও না প্লিজ। আমি বললাম, আমি কাপুরুষ না যে একটা মেয়ের গায়ে হাত তুলবো, তাছাড়া আমি কই আপনাকে এড়িয়ে চলছি, আমি তো নিজেকে পরিবর্তন করছি, নিজেকে চরিত্রহীন লম্পট বকাটে থেকে ভালো করছি। তানিয়া বলল, তোমার নিজেকে ভালো করতে হবে না, তোমার নিজেকে পরিবর্তন করতে হবে না, আমার আগের আবিরটাই চাই। আমি বললাম, আপনার চাই মানে? তানিয়া বলল, চাই মানে চাই, আমি তোমাকে। তানিয়ার কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার ঢুকে পড়লো, তাই আবিরকে কিছু বলতে পারলো না। তারপর ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করতে তানিয়া আমার সাথে কথা বলতে আসলে আমি তাকে থামিয়ে নিজের মতো নিজে বই পড়তাম, নয়তো নোট করতাম। আমার এমন কাজ দেখে তানিয়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর আমার বন্ধুরা তো আমার এমন ভাব দেখে অবাক। এইভাবে ক্লাস শেষ করে কারোর সাথে দেখা না করে চলে আসলাম বাসায়। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার শেষ করে রুমে এসে ফোন টিপতেছি, তখন অচেনা নাম্বার থেকে কল আসলো। নাম্বার দেখে না চিনলেও আমার মনে হলো ওই মেয়েটা যে আমাকে বিরক্ত করে, তাই কল ধরে মেয়েটাকে কিছু বলতে না দিয়ে আমি বলতে লাগলাম, এই অসভ্য বিয়াদব মেয়ে, ঘরে কি বাবা ভাই নাই, চিনা নাই জানা নাই, খালি বিরক্ত করিস কেন, লজ্জা শরম নাই নাকি তোর? খালি বিরক্ত করিস, নেক্সট টাইম আর এমন করলে ফোনের ভিতরে গিয়ে থাপ্পড় মেরে আসবো। ওই তোকে আবার কে বিরক্ত করে?
একটাবার ওই ডাইনির নাম্বার দাও, দেখাবো মজা। আমার জিনিসে নজর দেওয়ার অপরাধ কি? মেয়েটার কণ্ঠ শুনে চমকে গেলাম, কারণ এটা তানিয়ার গলা। আমি বললাম, আপনি? এটা কার নাম্বার? তানিয়া বলল, ওই আপনি কি? তুমি বলো। আর এটা আমার আগেরটা দিয়ে কল দিলে তো ধরতা না, তাই দিলাম না। তা খাওয়া দাওয়া করছো? আমি বললাম, করছি। আপনি? তানিয়া বলল, আবার আপনি? আমি বললাম, আচ্ছা ভালো থাকেন, রাখি। এটা বলে তানিয়াকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিলাম। আমার এমন ভাবে কল কাটাতে তানিয়া বেশ রেগে হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো। তানিয়া বলল, আবির রে, একবার শুধু কাছে পাই, দেখাবো মজা। এইদিকে আমি ফোন রেখে ঘুমিয়ে গেলাম। বিকালের দিকে আম্মুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে সোফায় বসে থাকলাম ভাইয়ার জন্য, কারণ ভাইয়ার বিয়ের শপিং করতে যাব। একটু পরে ভাইয়া রেডি হয়ে নিচে আসতেই দুই ভাই মিলে বের হলাম শপিং করার উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পরে শপিং মলে এসে পৌঁছাতেই অবাক হয়ে দেখি ভাবি আর তানিয়া শপিং মলের সামনে এসে দাঁড়িয়ে আছে। তার থেকে বেশি অবাক হয়ে আছি ভাইয়ার দিকে তাকিয়ে, কারণ ভাইয়াকে দেখছি ভাবির দিকে এগিয়ে যাচ্ছে। তখন ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে ঘুরে বলল, ওই আবির, দাঁড়িয়ে আছিস কেন? আই। ভাইয়ার কথা মতো আমি ভাইয়ার সাথে হাঁটতে লাগলাম। আর চোখে তাকিয়ে দেখি তানিয়া আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি তার দিকে আর না তাকিয়ে হাঁটতে লাগলাম। একটু হাঁটার পরে ভাবির সামনে আসতেই, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাবি বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ। ভাবি বলল, আচ্ছা তাহলে চলো শপিং করতে যাই। ভাইয়া বলল, চলো। তারপর 4 জন মিলে শপিং মলে ঢুকলাম। এইবার শুরু আমার আর ভাইয়ার উপর অত্যাচার। মানে হলো, এই দুই বেডি এই দোকান থেকে ওই দোকানে শুধু যাচ্ছে, কিন্তু কিছু পছন্দ হচ্ছে না। এর মাঝে তানিয়া আমার সাথে কথা বলতে আসলে আমি এড়িয়ে চলি। এতে তানিয়া হালকা কষ্ট পেলেও কিছু মনে করছে না। তারপর প্রায় 2 ঘন্টা পর গিয়ে শপিং করলাম। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মল থেকে বের হয়ে একটা রেস্তোরাঁতে গেলাম খাবার খাওয়ার জন্য। তারপর একটা টেবিলে আমরা 4 জন বসলাম, ভাইয়ার সাথে ভাবি আর আমার সাথে রাগি ডাইনি। তারপর নাস্তার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে খাবার আসতে ওয়েটার আমাদের নাস্তা দিয়ে গেল। ওয়েটার তানিয়াকে নাস্তার প্লেট দিতে গেলে তানিয়ার হাত ফসকে আমার শার্টের সাথে তানিয়ার জামার উপরে পড়লো। আমি বললাম, ও শিট, এটা কি হলো? ওয়েটার বলল, সরি স্যার, আসলে বুঝতে পারিনি। তানিয়া বলল, আরে তোমার কোনো দোষ নেই, আসলে আমার হাত থেকে পড়ে গিয়েছে। ভাবি বলল, প্লেটটা সাবধানে নিবি তো, দেখ এখন তোদের 2 জনের জামা নষ্ট হয়ে গেল তো। আমি বললাম, ভাবি যা হয়েছে থাক। আচ্ছা এটা বলেন, ওয়াশরুম কোন দিকে? ওয়েটার বলল, এই তো স্যার, ডান দিকে। তারপর আমি উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। আমার পিছনে দেখি তানিয়াও আসতে লাগলো। সেই দিকে খেয়াল না দিয়ে আমি ওয়াশরুমে ঢুকে যেই না জামা পরিষ্কার করতে যাব, তখনই তানিয়া আমার কলার ধরে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই বাদর, তোর ভাব বেড়ে গিয়েছে তাই না? আমি বললাম, আপনি করছেনটা কি? কেউ দেখলে কি হবে? তানিয়া বলল, চুপ, একদম চুপ, দেখলে দেখুক, পিছনে ঘুরি বলে কথা বলি বলে ভাব বেড়ে গেছে। আমি বললাম, প্লিজ ছাড়েন আমাকে, ভাইয়া ভাবি দেখলে সমস্যা হবে। এইসব বলছি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ডাইনিটার শক্তির সাথে পেরে উঠছি না। তানিয়া বলল, দেখলে আর কি হবে, বিয়ে হয়ে যাবে, আর তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? তা কি আমার থেকে ভালো কাউকে পাইছিস? আমি বললাম, না আপনার মতো লাগবে, না আপনার থেকে ভালো, আমি এমনি ঠিক আছি, চাই না আর কারোর জন্য নিজেকে চরিত্রহীন লম্পট বানাতে। এখন ছাড়ুন, বাইরে যাব। তানিয়া বলল, তোর বাইরে যাওয়া লাগবে না, প্রথমে নিজে পিছনে পিছনে ঘুরে আমার পাথরের মতো নরম মনটাকে গলিয়ে ভালোবাসার ফুল ফুটিয়েছি, এখন চলে যাওয়া হচ্ছে তাই না? ঠ্যাং ভেঙে মনের ভিতরে রেখে দিব। আমি বললাম, আমি কি যেতে চাইছিলাম নাকি? আপনিই তো যেতে বলছেন। তানিয়া বলল, আরেকবার যদি আপনি করে বলিস তো তাহলে তোর খবর আছে। আমি বললাম, কেন, আপনি কি করবেন? তাছাড়া আর কিছু বলতে পারলাম না। তার আগেই মুখ বন্ধ করে দিল তানিয়া। কিভাবে করলো সেটা আর বললাম না, কারণ আমার শরম করে। 2 মিনিট পরে আমাকে ছেড়ে দিতেই 2 জনে হাঁপাতে লাগলাম। আমি বললাম, এমন ভাবে কেউ করে? তানিয়া বলল, কেউ না করুক, আমি করি। আর বলবি আপনি? আমি বললাম, বাইরে যাব, পথ ছাড়ো। তানিয়া বলল, না সোনা, এত সহজে বাইরে যেতে দিব না। আমি বললাম, মানে? তানিয়া বলল, মানে হলো আই লাভ ইউ জানু বলো, তারপর যেতে দিব। এই আমি কোন মানকে চিপাই পড়ছি? এই মেয়ে তো দেখছি জোর করে সব আদায় করে নিবে, না জানি এখন বাসর। না, এটা আমি কি ভাবছি? তানিয়া বলল, এই মনে মনে কি ভাবছিস, তাড়াতাড়ি বল, না হলে চিৎকার দিব কিন্তু। আমি বললাম, এই না, বলছি, আই লাভ ইউ জানু।
তানিয়া বলল, আই লাভ ইউ টু জানু, এখন থেকে ভুলেও অন্য মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম। আমি বললাম, এইবার তো যাও। তানিয়া বলল, যাচ্ছি। এটা বলে তানিয়া চলে গেল, আর আমি জামা পরিষ্কার করে টেবিলে চলে গেলাম। ভাইয়া বলল, কি জামা পরিষ্কার করতে এতক্ষণ লাগে নাকি? আমি বললাম, লাগে। ভাইয়া বলল, তাড়াতাড়ি নাস্তা করো, রাত হয়ে গিয়েছে, বাসায় যেতে হবে। তারপর ভাইয়ার কথা মতো নাস্তা শেষ করে সবাই গাড়িতে উঠলাম। ভাইয়া গাড়ি চালাচ্ছে। ভাবি আর তানিয়াকে তাদের বাসায় নামিয়ে দিয়ে এখন আমাদের বাসায় যাচ্ছি। এমন সময় হঠাৎ করে একটা বুলেট আমার পাশ অতিক্রম করে পিছনের সিটে লাগলো। সাথে সাথে সামনের গ্লাসটা ভেঙে গেল। হঠাৎ করে আক্রমণ হওয়াতে ভাইয়া তাড়াতাড়ি গাড়ি চালাতে লাগলো। এইদিকে তো আমার বুক কাঁপতে লাগলো, আর একটু হলে আমার টিকিট কেটে যেত। ভাইয়া বলল, আর কিছু না ভেবে তাড়াতাড়ি গাড়ি জোরে চালাতে চালাতে বলল, আবির তুই ঠিক আছিস তো? এইদিকে আমি তো ভয়ে চুপচে পাথর হয়ে গেছি। চিন্তা করছি আর একটুখানি হলে কি হতো। ভাইয়ার ডাক আমার কানে পৌঁছেছে না। ভাইয়া জোরে চিৎকার দিয়ে আমাকে ডাকতেই আমি বললাম, হ্যাঁ কি? না আমি ঠিক আছি, তাড়াতাড়ি গাড়ি চালাও। ভাইয়া বুঝতে পারছে আমি অনেক ভয়ে আছি। তারপর ভাইয়া গাড়ি চালিয়ে বাড়ির পাশে একটা গ্যারেজে নিয়ে আসলো। আমি আর ভাইয়া গাড়ি থেকে নামলাম। আমি এখনো চুপ হয়ে আছি। ভাইয়া বলল, দেখ ভয় পাস না, এটা একটা অ্যাক্সিডেন্ট, বাসার কাউকে বলিস না কিন্তু, না হলে আম্মু আব্বু চিন্তা করবে। আমি মাথা নাড়িয়ে বললাম। ভাইয়া বলল, যা এখন বাসায় যা, আমি এদের কাজ বুঝিয়ে দিয়ে আসছি। ভাইয়ার কথা মতো আমি বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে সুপাই শপিং ব্যাগ রেখে আমি আমার রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। তখনই আমার ফোনটা বেজে উঠলো। তারপর ফোনটা রিসিভ করতেই, মিস্টার আবির কি খবর? আমি বললাম, স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার বলল, কাজ কত দূর গেল? আমি বললাম, স্যার কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ পুরো শহরে ক্রাইম বন্ধ হয়ে গিয়েছে, কোনো অপরাধ হচ্ছে না, না কোনো পাচার কারবার। স্যার বলল, তার মানে টাইগার বুঝে গিয়েছে আমাদের প্ল্যান কি? আমি বললাম, স্যার সে তো বুঝে গিয়েছে, তবে আমরা তার প্ল্যান বুঝতে পারছি না। আমার এমন মনে হচ্ছে তুফান আসার আগে যেমন নীরবতা আসে, ঠিক তেমনই নীরব হয়ে আছে সবকিছু। স্যার বলল, তার নিজাম চৌধুরীর ব্যাপারে কিছু কি পেয়েছো? আমি বললাম, স্যার তার বিরুদ্ধে প্রমাণ অনেক আছে, তবে আমি তাকে ধরছি না। স্যার বলল, কেন? আমি হেসে বললাম, শিয়াল ধরে কি হবে স্যার? স্যার বলল, মানে তুমি কি করতে চাইছো? আমি বললাম, সেটা সময় হলে দেখতে পারবেন। স্যার বলল, আর শোনো, সাবধানে থাকিও, কেননা মেজর নাসিরের উপর কারা যেন হামলা করেছে। আমি বললাম, কি বলেন? স্যারের মুখে এমন কথা শুনে আমার কেন জানি খটকা লাগলো। স্যার বলল, কি ভাবছো? আমি বললাম, কিছু না। এটা বলে ফোন কেটে আমি চিন্তা করতে লাগলাম, কে আমাদের উপর হামলা করলো। আর এটা নিশ্চিত হামলা না, এটা হলো একটা ফাঁদ, না হয় হুমকি, কে দিতে পারে। এটা বলে একজনকে কল দিয়ে বললাম, কাজ শুরু কর, দুইটারে তুলে আন। এইদিকে ভাইয়া গ্যারেজে বসে আছে। এমন সময় তার ফোনে একটা কল আসতে রিসিভ করতেই ছেলেটি হাসতে হাসতে বলল, সামান্য একটা বুলেটকে ভয় পেয়ে গেলি মিস্টার রফিক? রফিক বলল, কে তুই? লোকটি বলল, তোর শুভাকাঙ্ক্ষী। শোন, যেই মিশনে নামছিস সেটা সততার সাথে করতে হবে, এটা জরুরি নয়, বুঝতে পারলি? আর যদি বুঝতে না পারিস তাহলে পরের বার কিন্তু পিছনের সিটে লাগবে না, সোজা কপালে। আর সব থেকে মজা লাগছে তোর ভাইয়ের মুখটা দেখে। রফিক বলল, এই আমার মাঝে পরিবার আনবি না, কে তুই? সাহস থাকলে সামনে এসে ধমক দে। লোকটি বলল, আমি মশা মারতে কামান নেই না। রফিক একটু হেসে বলল, সেটা তো দেখতে পারছি, যে মশাকে ধমক দেওয়ার জন্য লুকাতে পারে সে আবার কামান নিয়ে আসবে, শালা ফোন রাখ। এটা বলে রফিক সাহেব ফোন কেটে দিলেন। রফিক ফোন কাটতে দেরি হলো না, তার ফোনে কমিশনারের কল। হ্যালো স্যার। কমিশনার বলল, রাখো তোমার স্যার, তাড়াতাড়ি আমার নিরাপত্তা বাড়াও, আসার সময় আমাকে কেউ আক্রমণ করছে, আর ফোন করে ধমকও দিয়েছে। রফিক বলল, কি বলেন স্যার, একটু আগে আমার সাথেও এমন হয়েছে। কমিশনার বলল, কাল সকালে মিটিং এর ব্যবস্থা করছি। এটা বলে ফোন কেটে দিল কমিশনার। এইদিকে ভাইয়া এই কথা শুনে চিন্তায় পড়ে গেল। নিজাম চৌধুরী বলল, বস আজ 2 দিন ধরে গাড়ি আসছে না দে। টাইগার বলল, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, গাড়ি আমি পাঠাবো নাকি পাঠাবো না সেটা আমার ব্যাপার, তবে তোকে যে কাজ করতে বলছি সেটা করছিস তো? নিজাম চৌধুরী বলল, কালকে রাতের খবর পৌঁছে দিয়েছি, আর আজকেরটা সঠিক মতো হয়েছে, তবে যাই বলেন শালাদের মুখ দেখার মতো ছিল। টাইগার বলল, ওকে গুড বয়। নিজাম বলল, কিন্তু একটা কথা মাথায় আসে না, আপনি চাইলে তাদের মারতে পারেন, এটা কেন করলেন না? টাইগার একটু হেসে বলল, গাধার বাচ্চা, ওদের মারলে তুই আগে মরবি, আর এটা একটা প্ল্যান যেটা সময় হলে বুঝতে পারবি। নিজাম বলল, ও তাহলে এখন কি করবেন? টাইগার বলল, সেটা সময় হলে জানতে পারবি, আর ভুলে এখন আমার কথার বাইরে কিছু করবি না। নিজাম বলল, ওকে বস। এটা বলে ফোন কেটে দিল নিজাম চৌধুরী। নিজাম চৌধুরী বলল, শালা আবাল, আমারে গাধা বলছিস? সময় হোক দেখাবো এই গাধা কি করতে পারে।
তবে যেটা করতে চাইছি সেটা যদি হয় একদম হাতের মুঠোয় নিয়ে আসা যাবে। আচ্ছা এটা কেমন হয়, গোডাউনের ট্রাকগুলো দেখে আসি, বস তো আর দেখছে না। এটা বলে নিজাম চৌধুরী গোডাউনের ভিতরে ঢুকে ট্রাকের উপর থেকে হালকা কাপড় সরাতেই সে সাথে সাথে ভয় পেয়ে পিছনে দেওয়ালের সাথে পিঠ থেকে গেল। ভয়ে পুরো শরীর কাঁপছে, ঘামে পুরো জামা ভিজে যাচ্ছে। নিজাম চৌধুরী তাড়াতাড়ি কাপড় দিয়ে গোডাউন থেকে বের হয়ে চলে গেল। এইদিকে আমি সবকিছু ভাবা বাদ দিয়ে ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম। পড়া শেষ করে নিচে গিয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে আসতেই তানিয়া আমাকে কল দিল। আমি রিসিভ করতেই তানিয়া বলল, কি করে আমার বাদরটা? আমি বললাম প্রেম করে। তানিয়া বলল, কার সাথে? কোন পেতনি ডাইনি পচা ডিমের সাথে? বলো আমাকে, আর তোকে বিকালে বলছি কারোর সাথে কথা না বলবি। আমি বললাম, আমার যা ইচ্ছা তাই করব, তাতে আপনার সমস্যা কোথায়? তানিয়া বলল, আবির ভাব নিচ্ছিস তাই না? তুই আমাকে চিনিস না, আমি কি করতে পারি? আমি বললাম, কি করবেন আপনি তা দেখা যাবে। তাছাড়া আমার মতো চরিত্রহীনের সাথে কথা বলতে লজ্জা করে না? আমি তো বেহায়া, তাই মানুষের পিছনে ঘুরি। আমি বকাটে, তাই মানুষকে বিরক্ত করি। তাহলে কেন আমাকে ভালোবেসেছেন? আমি তো খারাপ জানো, ভালো কাউকে গিয়ে ভালোবাসেন। তানিয়া বলল, বুঝেছি, তোর পিছনে ঘোরাতে তুই বেশি ভাব নিতেছিস তাই না? ওয়েট কর, জাস্ট ওয়েট কর, আমি কি করতে পারি সেটা দেখবি। আর তৈরি হয়ে নে, সাবধানে থাকিস, হঠাৎ করে কি হয়ে যাবে তুই ভাবতেও পারবি না। এটা বলে তানিয়ার আগে ফোন কেটে দিয়ে মোবাইলটা ফ্লোরে ছুঁড়ে মারতেই ফোন ভেঙে তছনছ হয়ে গেল। তানিয়া বলল, কি ভাবিস নিজেকে? ভাব দেখাচ্ছিস তাই না? দাঁড়া, ভাব বের করবো। এতদিন অনেক অভিনয় করছি, আর করতে পারবো না। ভাব আমিও দেখাতে পারি। এইদিকে আমি ভাবতে লাগলাম, বেশি ভাব দেখাতে গিয়ে এটা কি হলো, দেখি ফোন দিয়ে দেখি। এই বলে ফোন দিতেই ওপাশ থেকে বলে ফোন বন্ধ। এইভাবে 2-3 বার ফোন দিতেই ফোন বন্ধ দেখাচ্ছে। আমি বললাম, এই রাগী মেয়েদের একটাই সমস্যা, কিছু হতেই রাগ করে ফোন বন্ধ করে দিবে, না হলে ঠাস করে রুমের দরজা বন্ধ করে দিবে। এতে তারা কি শান্তি পায় বুঝি না বাপু। এইসব ভাবতে ভাবতে সেই অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করতেই, আমার বাবুটা কি করে? আমি বললাম, আজে বাজে কথা বাদ দেন, তার আগে বলেন আপনি আমাকে চিনেন কেমনে? মেয়েটি বলল, চিনব না কেন, আমরা তো একই কলেজে একই ক্লাসে পড়ি। এই কথা শুনে আমার একটু একজনের উপর সন্দেহ হলো। আমি বললাম, আচ্ছা আপনার নামটা একটু বলেন। মেয়েটি বলল, কি ব্যাপার মশাই, নাম জানার ইচ্ছে কেন? ভালোবেসে ফেলেছেন নাকি? আমি বললাম, আজব, আমি আপনাকে চিনি না, তাই নাম জানতে চেয়েছি। মেয়েটি বলল, না না, আমার তো মনে হয় আমার জানু আমাকে ভালোবেসে ফেলেছে। আমি বললাম, হঠাৎ এমন কেন মনে হলো? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।